নমস্কার বন্ধুরা, গল্প পাঠের আসরে আমার আজকের গল্প সুব্রত বসুর যা হারিয়ে যায়। রেললাইনের পাশের ঝুপড়ি থেকে একতারার টুংটাং শব্দের সঙ্গে খঞ্জনির সঙ্গতে সুরেলা কণ্ঠ ভেসে এলো। সত্য কাজে কেউ নয় রাজি, সবাই দেখি তা না জাত গেল বলে এ কি আজব কারখানা। ঝুপড়ির ভেতরে নুলো বিষ্টু আর চোখে দেখতে না পাওয়া শেফালি জোর কদমে অনুশীলন করছে। আজ বাংলাদেশ থেকে উরস উৎসবে স্পেশাল ট্রেন আসবে তীর্থযাত্রীদের নিয়ে। স্টেশনে দাঁড়াবেও বেশ খানিকক্ষণ। সেই উপলক্ষে স্টেশন চত্বরের আশেপাশে বাসিন্দাদের মধ্যে সাড়া পড়ে গেছে। স্বাধীনতার আগে এই লাইনে ঢাকা মেল চলত, পরে কয়লার ইঞ্জিন উঠে গিয়ে ডিএমইউ কোচ চলত, আর এখন আরও আধুনিক। যে কারণে এখানকার মানুষজনের সঙ্গে রেললাইন আর ট্রেনের নিকট সম্পর্ক। ট্রেন আর রেললাইনকে ঘিরে অনেকের জীবন জীবিকা। স্টেশন ঘিরে যেসব লোকের বসতি তার বেশিরভাগই হকার। বাদাম ভাজা, ঝালমুড়ি, আচার, সাবুর পাঁপড়, ফলের মধ্যে শসা, কলা, আপেল চলন্ত ট্রেনের কামরায় বিক্রি করে। শীতকালের দুপুরে মাঝবয়সী মেয়েরা রেললাইনে বসেই রোদ পোহায়, কেউ আবার উল বোনে। রেললাইনের মাঝখানে কুলোর ওপর সাদা কাপড়ে দেওয়া সদ্য বড়ি, আচারের বয়াম, শুকনো হবে বলে লাল লঙ্কা, আরও কত কি রাখা থাকে দুপুরের রোদে। কেউ কেউ রেললাইন ঘষে ঘষে বটি, কাটারি, ছুরিতে শান দিতে থাকে। বাচ্চারা হামা দিয়ে রেললাইনের পাশে নুড়ি পাথর নিয়ে খেলা করে। কেউ কেউ লুডো বিছিয়ে জুয়া খেলে। তবে কিছুটা দূরে, লোকচক্ষুর একটু আড়ালে। দূর থেকে ট্রেনের আসা দেখতাম, এইমাত্রই হুটোপুটি পড়ে গেল। যে যার জিনিস সরিয়ে লাইনের পাশে এসে দাঁড়ায়। ট্রেনের ড্রাইভারের এসব জানা। অনেক দূর থেকেই হুইসেলের তীব্র আওয়াজে সকলকে সজাগ করতে করতে এগিয়ে আসে ট্রেন তার নিজস্ব গতিতে। যদিও কোনো অপঘাতের ঘটনা শোনা যায়নি কখনো, এখন তো আর এই লাইন দিয়ে মেল এক্সপ্রেস চলে না। বছরে ওই একবারই বাংলাদেশ থেকে উরস তীর্থযাত্রীদের নিয়ে একটা স্পেশাল ট্রেন আসে, আবার ফিরে যায়। তার আগাম ঘোষণা থাকে। 2-4টে খাকি পোশাকের পুলিশ ডিউটি করে। এই অঞ্চলে তখন উৎসবের হিড়িক। ছেলে বুড়ো মেয়েদের সে কি উৎসাহ, হুল্লোড় গোটা স্টেশন চত্বরে, প্ল্যাটফর্ম জুড়ে তাদের জমায়েত। যাত্রীদের মধ্যে কেউ কেউ ট্রেন থেকে নেমে এদিক ওদিক দেখে, কেউ আবার বাজার দর নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে। এদের সকলের বাপ ঠাকুরদা একসময় ওই দেশেই তো ছিল। ভিন্নধর্মী হলেও কোথায় যেন একটা অদৃশ্য টান অনুভব করে উভয় পক্ষে। কারোর বাড়ি যদি চেনা গাঁ ঘরে হয়ে থাকে, খোঁজ খবর নেয় সেখানকার প্রতিবেশীদের। কোথায়? বর্বক মণ্ডলের বাড়ির কাছে। তিনি কেমন আছেন? হায় হায়, ইন্তেকাল হয়ে গেছে? তা তো হবেই, তখনই তো বয়স হয়েছিল ভালোই। তারপর ট্রেন এক সময় ছেড়ে চলে যায়। আলোচনা চলতে থাকে সপ্তাহভর। রোজগারের একঘেয়ে জীবনে এ এক অভিনব বিনোদন। ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেকের বাড়িতেই ভাজা বাদাম ছোট ছোট পলিথিন প্যাকেটে ভরে মোমবাতির আগুনে তার মুখ জুড়েছে ছেলে বুড়ো। মেয়েরাও কেউ তৈরি করছে তিলের তক্তি, সাবুর পাঁপড়, আরও কত কি। ব্যস্ততার অন্ত নেই। বিগত বছরের অভিজ্ঞতায়
দেড় দামে বিক্রি হয়েছিল এই সব। গতবারের ফিরতির ট্রেনে গামছা লুঙ্গি বিক্রির বহর দেখে রমেশ ভুবন এবারে গেছে নবদ্বীপ। ট্রেনে ট্রেনে ভিক্ষে করা বিষ্টু শেফালিও সেবার মতো আশায় বুক বেঁধেছে, গান শুনিয়ে যদি কিছু বাড়তি রোজগার হয়। শেফালির গলায় জাদু আছে, একবার শুরু করলেই হরিণ লুটের মতো টাকা পয়সা পড়ে। তীর্থযাত্রীদের মধ্যে সাধু সন্তরা থাকে, লালনের গানের কদর হবে নিশ্চয়ই। নুলো বিষ্টুর হাতের খঞ্জনি বেঁধে দেয় শেফালি, নিজে তো আসতে পারে না, গানের সঙ্গে খঞ্জনির ঠেকা দেওয়া জরুরি। মাঝে মাঝে শেফালির সঙ্গে গলা মেলায় বিষ্টু, কিন্তু তা আলাদা করে লোকের কানে ধরা পড়ে না। ট্রেনে ভিক্ষে করতে করতে শেফালির দেখা পেয়েছিল, চোখে দেখতে পায় না বলেই খঞ্জনির সঙ্গতে অন্ধ চোখের নজর কেড়েছিল। তাই বোধহয় পছন্দ করেছিল বিষ্টুকে। কালো মোষের মতো চেহারাটা ছাড়া আর কি বা আছে তার? নুলো মানুষের সবকিছুতেই অসুবিধে, শেফালি থাকাতে অনেকটাই সুরাহা হয়েছে। তারপর দেখতে দেখতে ৩ বছর হয়ে গেল ওদের ঘর করা। বিষ্টু ভেবেছিল বাচ্চা কাচ্চা একটা হবে ওদের। কোলে বাচ্চা থাকলে ট্রেনের বাবুদের ইচ্ছে না থাকলেও পয়সা দেয়। কিন্তু প্ল্যাটফর্ম ঝাড়দায় রুকমণি বিষ্টুকে একদিন গোপনে বলেছিল, তোর ঘরওয়ালি শিয়ানা আছে রে বিষ্টু, আমাকে দিয়ে ওষুধের দোকান থেকে ট্যাবলেট আনায়। বিষ্টু আর শেফালিকে এসব জানানি। ভেবে দেখেছে বাচ্চা হলেও তার হাজার ছকমারি, তার চেয়ে বেশ আছে। শেফালি গেয়ে উঠল। বিষ্টু খঞ্জনি বাজাতে বাজাতে মাথা নাড়ে। কার কি জাত তা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না ওদের কোনোদিনই, তাই তো প্রাণ খুলে গাইতে পারে। আসবার কালে কি জাত ছিল, এসে কি তুমি জাত নিলে? কি জাত হবা যাবার কালে, সেই কথা ভেবে বলো না। আজ স্টেশনের বেশিরভাগ ভিড় কিন্তু হকারদের। ট্রেনের খবর না হলেও যে যার সামগ্রী নিয়ে প্ল্যাটফর্মে পায়চারি করছে হেঁকে হেঁকে। কৌতূহলে কিছু মানুষ জড়ো হয়েছে বটে, তাদের ওসব কেনার আগ্রহ নেই, কিন্তু নিজেদের মধ্যে কথাবার্তার বিরাম নেই, তাই সরগরম প্ল্যাটফর্ম চত্বর। স্টেশনের বাইরে রাস্তার ধারে প্রমথর দোকান, পান বিড়ি সিগারেটের গুমটি। সেও পানের গোছা ছোট ছোট পাত্রে, খয়ের চুন সুপারি আরও অন্যান্য মশলাপাতি, সিগারেটের প্যাকেট, বিড়ির বান্ডিল দেশলাই কাঠের ট্রেতে গলায় ঝুলিয়ে নিয়েছে। হাঁকাহাঁকি ছাড়াই ডাটের মাথায় ঘুরে বেড়াচ্ছে, জানে নেশার বস্তুর টান পড়লে আপনা আপনিই তার ডাক পড়বে। নবীনের একটা ঝুড়িতে বেশ কিছু জলের বোতল। বিকৃত গলায় সুর করে ডাক ছাড়ছে, মিনারেল ওয়াটার। এখানে সবাই জানে ওগুলো মিনারেল ওয়াটার নয়, কলের জল বোতলে ভরে সেল করা। রেলযাত্রায় খাবার জল অপরিহার্য, তেষ্টা পেলে তখন কেউ আর বাছবিচার করবে না। প্ল্যাটফর্মের এক কোণে মেয়েদের ভিড়, লতিকা প্রতিমা মেনকা, সদ্য বিয়ে হওয়া বনানী, কম বয়সী রূপালী শিখা মনুরমা। মেয়েদের তো একটা বয়সের পর নাম থাকে না, মাসিমা জেঠিমা কাকিমা, নয়তো ছেলে মেয়ের নামে মা, আসল নামটা ভুলেই যায় লোকে। হঠাৎ সবাই সচকিত হয়ে উঠল স্টেশন অফিসের পাশ দিয়ে ঝোলানো একটা রেল লাইন ভাঙার টুকরো। কেউ একজন এসে একটা ডান্ডা দিয়ে বেশ কয়েক ঘা পিটিয়ে দিল। তার মানে ট্রেন দর্শনা স্টেশন ছেড়ে ভারতে ঢুকছে। চিৎকার চেঁচামেচি শোরগোল শুরু হয়ে গেল নিমেষেই। স্টেশন অফিসের সামনের দিকে বাড়ানো টিনের চালে একটা ফিঙে পাখি বসেছিল,
হইচই চিৎকার চেঁচামেচিতে উড়ে গেল সীমান্তের দিকের মুক্ত আকাশে। অনেকেই প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়িয়ে ঝুঁকে ট্রেন আসছে কিনা দেখার চেষ্টা করছে। এইমাত্র ওখানকার স্টেশন ছাড়লেই যে এখানে দেখা যাবে তার কোনো মানে নেই। লোকজনের ব্যস্ততা, কৌতূহলেরও শেষ নেই। অনেকেরই ধারণা দর্শন আর এমন কি দূর, কারণ বাংলাদেশ যেতে হলে গেদে আইপিসিতে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে লিখিত অনুমতি হাতে নিয়ে রেললাইন ধরেই হেঁটে দর্শনায় গিয়ে উঠতে হয়। মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য কুলি মজুর পাওয়া যায়, সেখান থেকে অন্য ট্রেন। তাই হেঁটে যখন যাওয়া যায় তাহলে দূর তেমন কিছুই নয়। সময় চলে যায়, তখনও ট্রেনের দেখা নেই। লোকজনের ছটফটানি বাড়ে, সঙ্গে সঙ্গে হাসি ঠাট্টাও বজায় থাকে। এমনিতেই ট্রেন অনেক লেটে আসছে। অতি উৎসাহী ওভারব্রিজে উঠে পড়েছে, সেখান থেকেই অনেক দূর পর্যন্ত দেখা যায়। রেললাইন সোজা চলে গেছে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে। শুনে শুনে সকলেই জেনে গেছে ওই দূরে রেললাইনের ধারের জমিতে যে একটা পাকুড় গাছ আছে, সেটা পার হলেই বাংলাদেশের জমি। বেশ কয়েকজন বিএসএফ জওয়ান সমীহ জাগানো ভঙ্গিতে প্ল্যাটফর্ম ধরে হাঁটতে হাঁটতে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ওভারব্রিজের ওপর থেকে চিৎকার উঠল, আসছে আসছে। সিঁড়ি বেয়ে দূর দূর করে নেমে আসছে কয়েকজন। আর তো ওপরে থাকার কোনো মানে হয় না। পুলিশ প্ল্যাটফর্মের ধার থেকে লোকজনদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জমায়েত হওয়ার লোকের বিচারে পুলিশের সংখ্যা নেহাতি নগণ্য। পঞ্চায়েত মেম্বার রশিদ আলী নিজেকে প্রশাসনের একজন মনে করে। আইন শৃঙ্খলা রক্ষায় তারও যে একটা ভূমিকা আছে সেটা প্রমাণ করতে লেকচার দেওয়ার ভঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে জড়ো হওয়া লোকজনদের। অধিকাংশই সেসব কথার বড় একটা পাত্তা দিচ্ছে না। কেউ কেউ এমন মন্তব্য করতেও দ্বিধা করছে না যে এ তো আর গিয়ে ঘরের কাজিয়া নয়, এখানে তোমার মাতব্বরি কে শুনবে। কিছুক্ষণের চেষ্টায় বিরক্ত হয়ে ক্ষান্ত দিল রশিদ আলী। সেও একজনের একজন হয়ে গেল। এবার কিন্তু শুয়োপোকার চলনের মতো গুড়গুড় করে অনেক দূর থেকে এগিয়ে আসা ট্রেন দেখা গেল। হকারদের ঠরগোলের মাধ্যমেই শোনা গেল ট্রেন এসে গেছে। শেফালির গান জাগ গেল বলে এ কি আজব কারখানার সঙ্গে বিষ্টুর খঞ্জনির আওয়াজ। সবকিছুই ঢাকা পড়ে গেল ইঞ্জিনের বিকট ঘসঘস শব্দে। স্টেশনে ট্রেন ঢুকে পড়ল। ট্রেন এসে দাঁড়ানো মাত্র কিছু যাত্রী নামতে চায়, হকাররাও উঠতে চায়। এক প্রস্থ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি তখনই শুরু হয়ে গেছে। কেউ কেউ চিৎকার করছে, এটা স্পেশাল ট্রেন, কোনো হকার উঠবে না। নিষেধাজ্ঞা জারি করলেই তো আর হয় না, সেটা কার্যকর করার কেউ না থাকায় মানছে আর কে। বিভিন্ন কামরায় যে যার মতো উঠে পড়ল হকাররা। সেই নিয়ে একদল ঝগড়াঝাটি, তবে তার স্থায়িত্বকাল বেশি নয়। ঝগড়া চলাকালীন যাত্রীদের মধ্যেও কেউ কেউ সাবুর পাঁপড় কিনে ফেলল, কেউ ঝালমুড়ির অর্ডার দিয়ে নারকেলের টুকরো যেন দুটো দেওয়া হয় বলে দেখতে লাগলো মুড়ি মাখার তরিকা। এবারে বাদাম পাটালি পাওয়া যাচ্ছে না, খেজুর তো তোমাদের এখানে বিস্তর। নানান প্রশ্নোত্তরে পারস্পরিক লেনদেনের গভীরতার মধ্যে হকারদের ট্রেনে উঠতে না দেওয়ার নিষেধাজ্ঞার ওপর কোনো গুরুত্ব থাকল না। কেউ কেউ প্ল্যাটফর্মে নেমে চায়ের খোঁজ করে, গলা ভেজানো দরকার। কেউ আবার স্থানীয়দের কাছে খোঁজ নেয়, আদাব বড় ভাই, মণ্ডলপাড়া কোন দিকে বলতে পারেন? মণ্ডলপাড়া? সে তো গায়ের ভিতর, স্টেশনের লাগোয়া নয়। কেন, কি হয়েছে? রফিকুল, আমার বিবির
মামাতো ভাই, ছাতা সারাই করে, আইসছে নাহি এইখানে? জানা নাই, ওরা শহরের দিকে ঘুরে বেড়ায়, দেখা হয় মাঝে মাঝে। হয় কি, কই বইকেন কইবেন না আইসলাম, ভাই উরসে যাওন কালে খোঁজ করছিল। ট্রেনের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বোরখা ঢাকা মহিলা কাউকে লক্ষ্য করে বলে, ও শুনছ, চললে কোথা, ট্রেন ছাইড়া দিব। প্ল্যাটফর্মে একজন, ওহ মকবুল চাচা, তোমার বিবি কি কয়? সে কথা উত্তর দেবার প্রয়োজন মনে করে না মকবুল চাচা, তবে তার চেহারাটা এমনই সকলের নজর কাড়ে। রোগা, তেঢ্যাঙ্গা লম্বা, সব লোকের মাথা ছাড়িয়ে তাকে দেখা যায়। মাথায় কলপ করা চুল অর্ধেক হলদেটে হয়ে গেছে, চিবুকে ছোট্ট নূর, পরনে সাদা লম্বা আলখাল্লা, যার ঝুল পায়ের গোড়ালি অবধি। লুঙ্গির সরু পাড় খালি দেখা যাচ্ছে। ট্রেন থেকে নেমে কিছু একটা খুঁজতে খুঁজতে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে। মেয়েরা দল বেঁধে দাঁড়িয়েছিল একটু ফাঁকা জায়গায়। তাদের সামনে পার হতেই বনানী চাপা গলায় বলল, লোকটার তো লুঙ্গি না পরলেও চলতো। প্রতিমা লুঙ্গি না পরলে কি হতো সেই কথা বলতেই সকলেই হেসে ওর গায়ে গড়িয়ে পড়ল। তখনই মকবুল চাচা খানিকটা দূর থেকে একটা মাটির ঢেলা কুড়িয়ে নিয়ে দ্রুত পায়ে প্ল্যাটফর্ম থেকে নেমে রেল লাইন ধরে কিছুটা এগিয়ে যায় ঝোপ জঙ্গলের ধারে। মেয়েরা সেই দিকেই তাকিয়েছিল। ঢেলা কুড়োনোর রহস্য অনেকের কাছে পরিষ্কার না হওয়ায় মনোরমা ব্যাখ্যা করল সবিস্তারে। তখন হাসি আর থামতে চায় না। ইতিমধ্যে ভিড় ঠেলে শেফালি উঠে পড়েছে একটা কামরায়। উঠেই গান শুরু করে দিয়েছে। ব্রাহ্মণ, চণ্ডাল, চামার, মুচি সব এক জালে, সব কসুচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না। কামরায় ভিড়ে বিষ্টু পিছনেই আটকে পড়েছে। শেফালি একে অন্ধ, তাই মেয়ে মানুষ। গান শুনে দাঁড়িয়ে থাকা লোকজন সরে গিয়ে তাকে জায়গা করে দিয়েছে। ভেতরে যখন একবার ঢুকতে পেরেছে শেফালি, এবার আর কোনো দ্বিধা নেই। জানলার ধারে বসেছিল কম বয়সী আউল বাউল গোছের একজন, পরনে কালো আলখাল্লা, তারও ফর্সা চিবুকে ছোট্ট নূর। বড় বড় চোখে জানলার বাইরে তাকিয়েছিল, খেয়াল করেনি শেফালিকে। গানের সুর কানে যেতেই দোতারা হাতে উঠে দাঁড়িয়েছে। দোতারার সুর ধরতেই শেফালির গান থেমে যায়। এমন তো হবার কথা ছিল না। কোথায় বিষ্টু? সে লোকজনের ভিড়ে পিছনে আটকে গেলে নুলো হাতে তাকে ঠেলাঠুলি করে যেতে পারছে না। গান থামাতেই দোতারা বাজিয়ে শেফালির উদ্দেশ্যে বলে, আরে আরে থামলে কেন, গাও গাও, এখানে বসো। দোতারার সুরালা বাজনার সঙ্গে শেফালির গান মুহূর্তেই পরিবেশটাকে পাল্টে দিল। ভিড়ও বাড়ল ওদের ঘিরে। খঞ্জনি হাতে বাঁধা বিষ্টু ভিড় ঠেলে এগোতে পারে না। কানে আসে দোতারার মিঠে সুরেলা আওয়াজের সঙ্গে শেফালির গান। সেও খঞ্জনি বাজাতে চেষ্টা করছিল নুলো হাতে। ভিড়ের ঠেলায় তাল রাখতে পারেনি, স্থির হয়ে দাঁড়াতে পারছে না, ভিড় করে থাকা লোকগুলোর ভেতরে যেতেও দিচ্ছে না। কামরার অন্য প্রান্তে শুরু হয়ে গেছে চেঁচামেচি। ভিড় ট্রেনে কারণ নাকি মোবাইল ফোন আর মানিব্যাগ খোয়া গেছে। দুটো মুষ্কো লোক বিষ্টুকে দেখেই বলে, এই লোকটাই তো কিছুক্ষণ আগে ঘুরঘুর করছিল। বিষ্টু কিছু বলার আগেই তার মুখে একটা ঘুষি মারে। বাধা দেবার আগেই মারতে মারতে ট্রেন থেকে নামিয়ে দেয়। প্ল্যাটফর্মে ঝামেলা শুরু হতেই স্থানীয় আশপাশের লোকজন ছুটে আসে। আরে আরে করেন কি, মারেন কেন ওরে? পকেটমারি হয়ে গেছে মোবাইল ফোন, মানিব্যাগ। আশপাশের লোকজন হৈ হৈ করে ওঠে। একটা নুলো লোক পকেট মারতে পারে? ইন্ডিয়ায় ঢুকে যা ইচ্ছা করবা না কি ভেবেছ তোমরা?
যারা এতক্ষণ মারধর করছিল থমকে যায়। বিষ্টুকে ভালো করে লক্ষ্য করা হয়নি। বেগতিক দেখে দেরি না করে সঙ্গে সঙ্গে ট্রেনের কামরায় উঠে ভিড়ে মিশে যেতে চায় লোকগুলো। বিষ্টুর ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছিল। দু একজন তাকে ধরে নিয়ে গিয়ে চায়ের দোকানে বসায়। ঠোঁটে জল থাবড়ে ব্যথা কমানোর চেষ্টা করে। ঠিক তখনই ঝাঁকুনি দিয়ে ট্রেন ছেড়ে দেয়। শেফালি শেফালি বলে চিৎকার করে ছুটে যায় বিষ্টু ট্রেনের কামরা লক্ষ্য করে, কিন্তু বিকলাঙ্গ হাতে ট্রেনের রড ধরতে পারে না। ট্রেন গতি নিয়ে নেয়। দাঁড়িয়ে পড়ে সে। ট্রেনটা ধীরে ধীরে তার দৃষ্টির বাইরে চলে যায়। স্টেশন প্ল্যাটফর্মে এতক্ষণ যে হইচই চেঁচামেচি মুহূর্তেই যেন কেমন ঝিমিয়ে পড়ে। ভিড় হালকা করে যে যার মতো ফিরে যাচ্ছে। বিষ্টু দাঁড়িয়ে আছে দূরের দিকে তাকিয়ে। বিকেলের আলো আস্তে আস্তে মরে যাচ্ছে। স্টেশনের অফিস ঘরের বাইরে একটা পুরনো তারার মতো মিটমিট করা আলো জ্বলে উঠল। এখন বিষ্টু ছাড়া আর কেউ নেই ফাঁকা প্ল্যাটফর্মে। কিছুটা দূরে রুকমণি ঝাঁট দিয়ে কাগজের কাপ, ছেঁড়া ঠোঙ্গা, গাছের পাতা জড়ো করছে। বিষ্টুর কাছে এসে নুলো হাতে বাঁধা খঞ্জনি খুলে দেয়, তার কাঁধের ঝোলায় রেখে দেয়। যা ঘরে যা বিষ্টু, শেফালি ঠিক ফিরে আসবে। বলছিস, কিন্তু ওর গানের সঙ্গে যে একজন দোতরা বাজাচ্ছিল,